শাহিদ ভাই যখন সকাল সন্ধ্যা আইসক্রিম বাচ্চাদের মতো কামড়ে কামড়ে খাচ্ছিল, তখন আমি মাইক্রোর জানালা দিয়ে নবশালবন বৌদ্ধবিহারের গম্বুজটা দেখতে পারছিলাম। গাড়ি পার্কিং এর চমৎকার জায়গা রয়েছে, তবে ফ্রি। ভেতরে ঢুকতে কিন্তু ফ্রি নয়, আপনাকে 25খানা টাকা গুনতে হবে। অবশ্য 5 বছর বয়স পর্যন্ত বাচ্চারা বিনামূল্যেই ঢুকবে। শীতকালে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা, আর গ্রীষ্মকালে সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা। খুলতে হবে তোমার জুতা ভেতরে ঢুকতে হলে। আর খুলে বলবো কুমিল্লার নবশালবন বৌদ্ধ বিহার সম্পর্কে বাংলার আনাচে কানাচের 41তম পর্বে। বাংলার আনাচে কানাচে। বন্ধু তোর বাড়ি নাকি কুমিল্লা, চল না যাই মিল্লা জিল্লা। কুমিল্লা যাবার পথে মুন্সিগঞ্জের সরকার মোহাম্মদ আলী সড়কের সামনে বৈশাখী হাইওয়ে ক্যাফে এন্ড রেস্তোরাঁতে আমরা সকালের নাস্তা সারতে বসলাম। ইতিমধ্যে গাছ পাকা চিনি চম্পা কলা মামুন ভাই কোত্থেকে যেন জোগাড় করে সবাইকে 2টা করে বিতরণ করতে লাগলো। পরোটা, ডাল ভাজি, ডিম মামলেট দিয়ে ভরপুর নাস্তা শেষ করে আমরা রওনা দিলাম নবশালবন বৌদ্ধবিহার কুমিল্লার উদ্দেশ্যে। শাহিদ ভাই, এই ব্রিজের নাম কি? মেঘনা গোমতী ব্রিজ। হ্যাঁ, শাহিদ ভাইয়ের কাছ থেকে শুনলাম আমরা মেঘনা গোমতী ব্রিজ। ব্রিজটা কিন্তু ছোট হলেও অনেক সুন্দর এবং 2 লেন বিশিষ্ট ব্রিজ। 1.5 কিলোমিটার এর দৈর্ঘ্য। যদিও গোমতী নদীতে এখন এই মুহূর্তে পানি কম, সব নদীতেই পানি কম, শীতের শেষ এখন। তো যখন পানি বর্ষায় ভরে যাবে তখন নিশ্চয়ই অনেক সুন্দর লাগবে। আমরা পৌঁছে গেছি কুমিল্লার কোটবাড়ির নবশালবন বৌদ্ধবিহারে। আচ্ছা ভাই, ভিডিও ক্যামেরা 100 আর ডিএসএলআর ক্যামেরা 50, মানে কি ভাইজান? ক্যামেরা নিয়ে আনলে ওই 50 টাকা টিকিট। আচ্ছা। আর ক্যামেরা ছাড়া বড় ভিডিও ক্যামেরা আছে না, হ্যাঁ হ্যাঁ, 100 টাকা। ও আচ্ছা আচ্ছা। ভদ্রলোকের কথা শুনে আমার বেশ হাসি পেল। তিনি সাইজ বুঝিয়েছেন। আমার হাতে কিন্তু ডিএসএলআর। তারা যদি মনে করে ডিএসএলআর দিয়ে শুধু ছবি তোলা যায়, মানে স্টিল পিক তোলা যায়, তাহলে ভুল করবে। আমি ডিএসএলআর দিয়ে ছবি তুলি না বললেই চলে, ভিডিও করি। তাছাড়া টেকনোলজি এখন এত উন্নত হয়ে গেছে যে আমার মতো সাধারণ পাবলিক ইয়া বড় হ্যান্তাল টাইপের ক্যামেরা কাঁধে নিয়ে ঘুরতে বের হবে না। তাই ক্যামেরার এই পার্থক্যর দাম নির্ধারণ আমার কাছে চলতি সময়ে একেবারেই হাস্যকর মনে হলো। আমি ডিএসএলআরও নিলাম না, মোবাইল দিয়ে ভিডিও করব। আসলে ওদের লেখা উচিত ছিল ভিডিও করলেই 100 টাকা। যা হোক, বকবক না করে মন্দিরে ঢুকে পড়েছে এবং জুতা খুলে ফেলি। সব ধর্মেরই উপাসনালয়ে পবিত্রতা রক্ষার একটা ব্যাপার রয়েছে, তবে জুতা সংগ্রহ করে টোকেন দেওয়ার জন্য রাখা এই বাচ্চা ছেলেটাকে দেখে আমার খুবই মায়া লাগলো। জুতা খুলে ওর হাতে দিলাম না, নিজেই রেখে দিলাম। আব্দুল্লাহ স্যার ও মিলন ভাইও দেখলাম তাই করলো। দেখি ছেলেটার সাথে একটু কথা বলে। তুমি কি জুতায় টোকেন দিচ্ছ যাতে না হারাই? তোমার নাম কি? রিফাত। রিফাতের কাছ থেকে সরে এসে আব্দুল্লাহ স্যারের হাতে মোবাইলটা ধরিয়ে দিয়েই দিলাম দৌড় মন্দিরের সিঁড়ির দিকে। না অন করবো? সোনালী রঙের প্রার্থনারত বৌদ্ধের যে মূর্তিটি আপনি দেখছেন, এটির ওজন 6 টন, উচ্চতা 30 ফুট। অর্থাৎ আমার উচ্চতা যদি 5 ফুট হয়, তবে 5 ছক 30, অর্থাৎ আমার মতো 6 জনকে একজনের মাথার উপর আরেকজনকে দাঁড় করিয়ে দিতে হবে। পুরো মন্দিরটাই নানা রকম শৈল্পিক কারুকার্য খচিত। বৌদ্ধের মূর্তির চারপাশে 3টি বড় ও একটি ছোট সোনালী মটকা রয়েছে। 1995 সালের 8 সেপ্টেম্বর নবশালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয়। তবে বিহারের প্রার্থনালয়ের ছাদে যে 30 ফুটের বৌদ্ধ মূর্তির কথা আপনাদের বললাম, এটি 6 টন ধাতব পদার্থে তৈরি। ধরে নিলাম তামা বা পিতলের তৈরি। বাংলাদেশে কিন্তু এই প্রথম এত বড় ধাতব মূর্তি স্থাপন করা হয় 2014 সালের 15 আগস্ট। বৌদ্ধ মূর্তিটি কিন্তু উপহার দিয়েছে থাইল্যান্ড। ভেতরে স্থাপিত বৌদ্ধ মূর্তিটি স্বর্ণের তৈরি। স্বর্ণ মূর্তির পাশে যে 3টি মূর্তি দেখতে পাচ্ছেন, এই 3টি মূর্তি মূল্যবান সবুজ মার্বেল পাথর দিয়ে তৈরি। আমাদের মসজিদে যেমন দান বাক্স থাকে, এদেরও দেখলাম ডোনেশন বক্স রয়েছে। চাইলে আপনি যে কোনো অ্যামাউন্টের অর্থ ডোনেট করতে পারেন। কে যেন বলছিল কোনো এক ধনাঢ্য ব্যক্তি নাকি এক ভিক্ষুকে পাজেরো গাড়ি গিফট করেছে। যাই হোক, উপাসনালয়ের ভেতরে সাধারণ দর্শকদের একেবারেই প্রবেশ নিষেধ। যেহেতু প্রবেশ নিষেধ আমি ঢুকতে পারছি না, সেহেতু আমি এর বাইরের দরজাতে বসে পড়লাম। এখন স্যাটেলাইটের যুগ, আর তোমরা এটা পাবে না। কিন্তু বেলায় যখন বিটিভি আমরা চালু করতাম, তখন বুদ্ধদের পড়তো বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। আজকে আমরা
বুদ্ধের এই ইয়াটা দেখছি, স্ট্যাচুটা দেখছি, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বুদ্ধের স্ট্যাচুটা। এই যে এই স্ট্যাচু যারা বুদ্ধিস্ট যারা বুদ্ধ ধর্মাবলম্বী তারা এখানে তাদেরকে পুজো করে, পূজা অর্চনা করে। ফালতু মোবাইল ধরা, সেলফি ভিডিওতে শুধু আমার থোবড়াই দেখা যাচ্ছে। পাবলিক আমার থোবড়া নয়, গৌতম বুদ্ধের মুখ দেখতে চায়। তবে তোমাদেরকেও বলছি, তোমরা যারা আমার আপনজন এই ভিডিও দেখছো, মজা পাচ্ছ, অন্যদেরকে দেখাচ্ছ, তারা কমেন্টস তো করোই না, একটা লাইক দিবে তাতেও অনীহা। কেন রে ভাই? কত কষ্ট করে দৃশ্য ধারণ করছি, রাত জেগে যে ঘন্টার পর ঘন্টা এডিটিং করছি, এমবি কিনে ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড দিচ্ছি, তোমরা দেখছো, মজা পাচ্ছ, তবে কি তোমাদের কাছ থেকে জাস্ট একটা লাইক এক্সপেক্ট করতে পারি না? পারলে একটা লাইক দিয়ে যেও, না পারলে দাবি নেই। যা হোক, বৌদ্ধ মন্দিরে আরো আছে শালবন বিহার, গেস্ট হাউস, শিশুদের ধর্মীয় স্কুল আর এতিমখানা। এতিমখানাতেও জেনারেল পাবলিকের অ্যালাউ নেই, কিন্তু জানোই তো যেখানে না সেখানেই আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম। এর আগে আমি কখনো বৌদ্ধ শিশুদের সামনাসামনি দেখিনি, সুতরাং দেখার ইচ্ছা আমার জাগতেই পারে। আমাকে দেখে ওরা ভেতরে ঢুকে গেল। আচ্ছা, এই যে কে যেন বলছিল প্রার্থনা সঙ্গীতটা বলো তো, প্রার্থনা করে যেটা সেটা বলো তো, বলো। বলবে না? বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। হয়নি? আমার মুখে ওদের আর্চনা শুনে দেখুন শিশুদের চোখে কেমন বিস্ময় খেলে গেল। ওদের অবাক চোখ দেখতেও ভালো লাগছে। পেছনে গার্ডের বাঁশি শুনে আমাকে নেমে আসতে হলো। ফিরবো ঢাকার পথে। বাংলার আনাচে কানাচের পরের পর্বে দেখবেন অপরূপ নীলাদ্রি লেক দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।